যেতে তো তোকে দেব, তবে জীবিত না, তুই লাশ হয়ে বাড়িতে ফিরবি। লাশটি এতটাই ভারী যে তার পক্ষে এটি গাড়িতে তোলা সম্ভব না। আবুল লাশটিকে গাড়িতে ওঠাতে পারছে না, কারণ লাশটি তখন এতটাই ভারী ছিল, সে একা গাড়িতে তুলতে পারছিল না। সে পুনরায় লাশটি গাড়িতে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হলো না। লাশটিকে তার কাছে খুবই ভারী মনে হচ্ছে। যখন সে লাশটি গাড়িতে তুলতে পারেনি, তাই রাস্তার একপাশে দাঁড়িয়ে অন্য কোনো গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে, যদি লাশটিকে গাড়িতে তোলার জন্য কেউ তাকে সাহায্য করে, সেই আশায় দাঁড়িয়ে থাকে। এত রাত্রে বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না, কিন্তু এই রাস্তায় প্রতিদিন অনেক গাড়ি ঘোড়া চলাচল করে। আজ কেন জানি তার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। সে মনে মনে একটু একটু ভয় পাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর কাউকে না পেয়ে সে শেষবারের মতো লাশটিকে গাড়িতে তোলার চেষ্টা করে, কিন্তু না, তাতে কোনো কাজ হয়নি। লাশটি এতটাই ভারী যে তার পক্ষে এটি গাড়িতে তোলা সম্ভব না। আবুল ভাবে, থাক, লাশটি যেহেতু গাড়িতে তোলা যাচ্ছে না, তাহলে কি আর করার আছে। এক কাজ করা যাক, লাশটি এখানে রেখে বাড়িতে চলে গেলে কেমন হয়। গল্পর আগে কিছু বার্তা আমরা দিতে চাই। গল্প লাশ সম্পূর্ণ পর্ব, লেখক আনোয়ার হোসেন, ক্রেডিট ভৌতিক গল্প। গল্পটি আমরা নিয়েছি ফেসবুকের একটি অন্যতম পেজ, ভৌতিক গল্প। তাদের বিভিন্ন রাইটাররা এখানে নিয়মিত গল্প ছাড়েন। আপনারা চাইলে একবার পেজটিতে ঘুরে আসুন। আর এই গল্প লেখনের সমস্ত ক্রেডিট এই পেজটিকে দেওয়া হয়, এবং সঙ্গে আনোয়ার হোসেন। তো চলুন শুরু করা যাক। আবুল পেশায় একজন সিএনজি চালক। তার নিজের সিএনজি বলে সে নিয়মিত অনেক টাকা পয়সা আয় করে। আবুলের ঘরে তার মা, বউ ও ছোট একটি মেয়ে আছে। এই নিয়ে আবুল বেশ সুখী ছিল, কিন্তু তার সুখের দিন বেশি দিন টিকল না। এখান থেকেই মূল গল্পের শুরু। প্রতিদিনের মতো সেদিনও আবুল সিএনজি চালাচ্ছিল। সন্ধ্যাবেলা তার শরীরটা বেশি ভালো না, তাই সে দ্রুত বাসায় ফিরতে লাগলো। পথের মধ্যে অনেক যাত্রী সিএনজি থামাতে বললেও সে থামায়নি। হঠাৎ আবুল খেয়াল করে রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে কিছু একটা শুয়ে আছে। কাছে যেতেই বুঝতে পারে একটা লাশ ঠিক মাঝ রাস্তায় পড়ে আছে। সে লাশের পাশেই দুই একজন লোককে দেখতে পায়। তারা আবুলের গাড়িটি থামায়। আবুল রাগে বলতে থাকে, আপনারা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন, আর এভাবে কেউ রাস্তার মাঝখানে লাশ রাখে? লাশের সাথে লোকজন বলে, রাস্তার মাঝখানে লাশটা না রাখলে হয়তো আপনিও থামতেন না, কারণ সবাই তাদের গাড়িতে লাশ তুলতে চায় না। লোকগুলো বলে, ভাই, আমরা অনেক বিপদে পড়েছি, আমাদের এই লাশটা একটু আমাদের বাড়িতে যদি পৌঁছে দিতে তাহলে খুব উপকার হতো। আবুল বলে, আমি পারবো না, আমি আজ অসুস্থ, আপনারা অন্য গাড়ি দেখুন। লাশের সাথে লোকজন বলে, আরে ভাই, দয়া করে লাশটা পৌঁছে দেন, আমাদের উপকার হবে, আপনারও লাভ হবে, যত টাকা লাগে দেব, তবুও লাশটাকে পৌঁছে দেন। আবুল টাকার কথা শুনে ভাবে, যাক, লাশটা পৌঁছে দিতেই বা কতটুকু সময় লাগবে, যাই লাশটা দিয়েই আসি। আবুল বলে, লাশের সাথে কি আপনারাও যাবেন? তারা বলে, না, আমরা অন্য গাড়ি দিয়ে আসছি, আপনি লাশটা নিয়ে সামনে এগোতে থাকুন। তারা লাশটাকে ভালো করে কাপড় দিয়ে পেঁচিয়ে বেঁধে আবুলের নতুন সিএনজিতে তুলে লাশটাকে সিএনজির সাথে ভালোভাবে বেঁধে দেয়। লাশটি বাঁধার পর আবুল সে সিএনজি চালাতে থাকে। আকাশের অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আবুল দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকে। লাশ নিয়ে গাড়ি চালানো আজই তার প্রথম দিন। তার মনে লাশ নিয়ে নানান ঘটনা মনে পড়তে থাকে। নানান জনের কাছে লাশ নিয়ে নানান কথা শুনেছে। একজনের কাছে শুনেছে লাশ রেখে গাড়ি চালক হোটেলে খাবার খেতে গিয়েছিল, পরে গাড়ির কাছে গিয়ে দেখে গাড়িতে লাশ নেই। এইসব কথা বিশ্বাস না করলেও আজও কেন জানি আবুলের বারবার এসব মনে পড়ছে। সে মনে সাহস সঞ্চয় করে
ফের দ্রুত গাড়ি চালাতে থাকে। এক সময় প্রচুর বৃষ্টি শুরু হয়। আবুল লাশ নিয়ে বৃষ্টির মধ্যে দ্রুত গাড়ি চালাতে থাকে। হঠাৎ সে গাড়িতে প্রচণ্ড ঝাঁকি অনুভব করে। আবুল সাথে সাথে গাড়িটি থামিয়ে দেখে লাশটি গাড়িতে নেই। সে রাস্তায় লাশটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও লাশটি নেই। সে তখন খুবই ভয় পেয়ে যায়। যখনই গাড়িতে ঝাঁকি অনুভব করছে, সাথে সাথেই গাড়ি থামিয়েছে। তারপরেও লাশটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লাশটি খুঁজতে আবুল তার গাড়িটি ঘুরিয়ে রাস্তায় পেছনের দিকে যেতে থাকে, যদি লাশটি রাস্তায় পড়ে থাকে। এরকম ভাবতে ভাবতে কিছু দূর অগ্রসর হয়। তারপর দেখে লাশটি রাস্তার মাঝখানে পড়ে আছে। আবুল গাড়িটি থামিয়ে লাশটি গাড়িতে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে লাশটিকে গাড়িতে ওঠাতে পারে না, কারণ লাশটি তখন এতটাই ভারী ছিল যে সে একা গাড়িতে তুলতে পারছে না। সে পুনরায় লাশটি গাড়িতে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হলো না। লাশটিকে তার কাছে খুবই ভারী মনে হচ্ছে। যেহেতু সে লাশটিকে গাড়িতে তুলতে পারেনি, তাই রাস্তার একপাশে দাঁড়িয়ে অন্য কোনো গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে, যদি লাশটিকে গাড়িতে তোলার জন্য কেউ তাকে সাহায্য করে। সেই আশায় সে দাঁড়িয়ে থাকে। এত রাতে বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়ে কোনো গাড়ির দেখা মেলেনি, কিন্তু এই রাস্তায় প্রতিদিনই অনেক গাড়ি চলাচল করে। আজ কেন জানি তার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। সে মনে মনে একটু ভয় পাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর কাউকে না পেয়ে সে শেষবারের মতো লাশটিকে গাড়িতে তোলার চেষ্টা করে, কিন্তু না, তাতে কোনো কাজ হয়নি। লাশটি এতটাই ভারী যে তার পক্ষে এটি গাড়িতে তোলা সম্ভব নয়। আবুল ভাবে, থাক, লাশটি যেহেতু গাড়িতে তোলা যাচ্ছে না, তাহলে কি আর করার আছে। এক কাজ করা যাক, লাশটি এখানে রেখে বাড়িতে চলে গেলে কেমন হয়। এসব ভাবতে ভাবতে সে যখন গাড়ির কাছে যেতে থাকে, ঠিক তখনই তার কাছে মনে হয় যে কে যেন পেছন থেকে তাকে টেনে ধরেছে। আবুল এতটাই ভয় পায় যে পিছনে ফিরে তাকাতে সাহস পাচ্ছে না। সে খুবই চেষ্টা করে গাড়িতে ওঠার জন্য, কিন্তু না, সে কিছুতেই গাড়িতে উঠতে পারছে না। কিছু একটা পেছন দিক দিয়ে তাকে টেনে রেখেছে। আবুল তখন এতটাই ভয় পায় যে তার শরীর ঘামতে শুরু করে। অবশেষে না পেরে পেছনে তাকিয়ে যা দেখে, সে তা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং অবাক হয়। লাশটি রাস্তার উপর দাঁড়িয়ে আছে। লাশটি সাদা কাপড় দিয়ে বাঁধা। সাদা কাপড়ের উপর দিয়ে লাশটি থেকে যেন রক্ত ঝরছে। সেটি এক হাত দিয়ে আবুলের শরীরে ধরে আছে। একই এক লাশ কীভাবে জীবিত হয়ে গেল? আবুল এতটাই ভয় পায় যে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। খুব জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তার চিৎকারের আওয়াজ শোনে না। তখন রাস্তা দিয়ে কয়েকটা গাড়ি চলতে দেখা গেল। এক পর্যায়ে লাশটি কথা বলতে থাকে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, আমার হাতে তোর মৃত্যু হবে, এবং সেটা খুবই তাড়াতাড়ি। তখনও আবুল গাড়িতে ওঠার চেষ্টা করে, কিন্তু না, কোনো এক অদৃশ্য হাত যেন তাকে ধরে রেখেছে একেবারে ঝাপটে। সে কিছুতেই নড়তে পারছে না। এক সময় সে কথা বলতে পারছে। সে লাশটিকে জিজ্ঞেস করলো, আমাকে ছেড়ে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি আমাকে যেতে দিন। লাশটি বলে, যেতে যে তোকে দেব, তবে জীবিত না, তুই লাশ হয়ে বাড়িতে ফিরবি। আবুল জিজ্ঞেস করে, কেন? আপনি আমার সাথে এমন কেন করছেন? আপনি কে? আর আপনি মারা গেলেন কিভাবে? তখনও মুখটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। তখন লাশটি বলতে থাকে, প্রায় 2 বছর আগে আমি একদিন এই রাস্তায় কোনো গাড়ি না পেয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখনই তুই গাড়ি নিয়ে হাজির। আমিও তোর গাড়িতে চড়ে বসেছিলাম। তখন আমার শরীরটা বেশ ভালো ছিল না, আমি খুব অসুস্থ ছিলাম। তোকে বলেছিলাম কাছের কোনো এক হাসপাতালে নামিয়ে দিতে, যত টাকা লাগে দেব। এর কিছুক্ষণ পর আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ গাড়ি চলার পর তুই আমার কাছে এসে গাড়ি থামিয়ে আমাকে মৃত মনে করেছিলিস। তুই আমাকে গাড়ি থেকে টেনে রাস্তার পাশে একটা ঝোপের পাশে ফেলে গিয়েছিলিস। আমার কাছে একটা ব্রিফকেস ছিল, জানিস, সেটা টাকা ভর্তি ছিল। তুই টাকা দেখে সে টাকাগুলো নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে গিয়েছিলিস। আমাকে মৃত ভেবে তুই চলে গেলি। আমি তখনও জীবিত ছিলাম। তুই ইচ্ছা করলে আমাকে হাসপাতালে নিয়ে সময় মতো চিৎকার করালে আমি হয়তো ভালো হয়ে যেতাম, বেঁচে যেতাম।
না, আমি আমি রাস্তার পাশে কিছুক্ষণ নিস্তেজ হয়ে পড়ে থাকার পর এক সময় সেখানে মারা যায়। কেউ আমাকে দাফন করেনি, আমার কবরটাও হলো না। শিয়াল কুকুর এসে আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। ওই দিন আমার এই অবস্থা হতো না যদি তুই আমাকে এইভাবে না ফেলে রাখতিস। আবুল লাশটির মুখে এসব কথা শুনছিল। আবুল বলে, আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হাসপাতালে নিলে হয়তো উল্টে আমার বিপদ হবে, তাই বাধ্য হয়ে আপনাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। মাফ? তোকে মাফ করবো আমি? তুই সেদিন আমাকে রাস্তার পাশে মৃত ভেবে ফেলে গিয়েছিলিস না? তুই আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছিলিস। তুই সেই টাকা থেকে কিছুটা টাকা দিয়ে নতুন সিএনজি কিনেছিলিস। আবুল চুপ করে আছে। লাশটি বলল, তোর জন্য আমার পরিবার আজ না খেয়ে পথে পথে ঘুরছে, আর তুই কিনা আমার টাকায় নতুন গাড়ি কিনে খুব সুখে আছিস। আজ আমার পরিবার এখনো অব্দি আমার অপেক্ষায় আছে। তারা এটাও জানে না যে আমি মরে গেছি। তাদের অপেক্ষার তো কখনো শেষ হবে না। আবুল বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, দয়া করে আমাকে মাফ করে দাও। দেখো, তোমার মতো আমার পরিবার আছে, আর যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে আমার পরিবারকে কে দেখবে? লাশটি আবুলের কথা শুনে বলে, এখন তো দেখছি তোর পরিবারের প্রতি খুবই দরদ, খুব মায়া, তাই না? কিন্তু আমার পরিবার এখনো কত কষ্টে দুর্দশার মধ্যে দিন পার করছে। এই রাস্তায় আমি প্রতিদিন তোর অপেক্ষা করি, কিন্তু না, তুই ভুলেও এই রাস্তাতে গাড়ি নিয়ে আসিস না। তাই আজ বাধ্য হয়ে তোকে আসতে হলো। আবুল পুনরায় কেঁদে বলে, দেখো, আমাকে মাফ করে দাও, আমার পরিবার না খেয়ে মরবে যদি তুমি আমাকে মেরে ফেলো। প্লিজ আমাকে মেরো না। তোকে আমি বাঁচিয়ে রাখবো একটা শর্তে। আবুল জিজ্ঞেস করে, শর্ত? কী শর্ত? লাশটি বলে, যদি তুই আমার টাকাগুলো পুনরায় আমার পরিবারের কাছে ফেরত দিস, তাহলে আমি তোকে বাঁচিয়ে রাখবো, তোর কোনো ক্ষতি করবো না। আবুল বলে, কিন্তু আমি তো সেখান থেকে অনেক টাকা খরচ করে ফেলেছি, কিভাবে আমি সব টাকা ফেরত দেব? লাশটি বলে, তাহলে তোর মৃত্যুর জন্য তৈরি হ। আবুল বলল, না না না, দয়া করে আমাকে মেরো না। আমি কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে আমি তোমার পরিবারের কাছে সবগুলো টাকা ফেরত দেবো। তবে তোমার পরিবারের ঠিকানা কি সেটা তো আমি জানি না। লাশটি বলে, আমি তোকে ঠিকানা দিচ্ছি। আরেকটা কথা, পরিবারের কাছে শুধু টাকা ফেরত দিলেই হবে না, তুই আমার সাথে যে কর্মগুলো করেছিস সেটাও আমার পরিবারের কাছে বলবি। আর দেখিস কথার যেন এদিক ওদিক না হয়। আবুল ভয়ে ভয়ে মাথা নাড়ায়। ঠিক আছে, আপনি ঠিকানা বলুন। লাশটি আবুলকে তার পরিবারের ঠিকানা বলে। আবুল বলে, ঠিক আছে, তোমার সাথে আমি যা করেছি সেটা খুবই অন্যায় হয়েছে, সেজন্য আমাকে ক্ষমা করে দিও, আর আমি তোমার সব টাকা তোমার পরিবারের কাছে ফেরত দেব। ওই লাশটি বলে, ঠিক আছে। তবে যা। আবুল ভয়ে ভয়ে গাড়িতে চড়ে। বাড়িতে ফিরতে তার অনেক রাত হয়ে যায়। আবুল তার পরিবারের কাছে লাশের বিষয়ে সব খুলে বলে। তখন তার পরিবারের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। পরের দিন আবুল তার গাড়িটি বিক্রি করে দেয় এবং সে টাকা ও আরও কিছু টাকা ঋণ করে উক্ত পরিবারের কাছে টাকাগুলো ফেরত দেয়। সে বাড়িতে চলে আসে, কিন্তু এরপরও আবুলের সাথে ঘটতে থাকে নানান রকম ঘটনা। রাতের বেলা আবুল ঘরে শুয়ে আছে, তখন তার বউ তাকে ডেকে বলে, দেখো তো দরজার ফাঁকে বাইরে কেউ একটা হেঁটে যাচ্ছে। আবুল দরজার ফাঁকা অংশ চোখ রাখতে অবাক হয়। কে যেন একটা হেঁটে যাচ্ছে, সেটা বাড়ির এক পাশ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে অন্য পাশে চলে যাচ্ছে। আবুল ভয় পেয়ে যায়। তখনই তারা ঘরের ওপর গাছের ডাল ভেঙে পড়ার আওয়াজ শুনতে পায়। দুজনেই ভয়ে জড়সড় হয়ে পড়ে। তারা দুজনে ভাবে, এটা কি? তারা ভয়ে বাইরে বের হয়নি। কিছুদিন পর হঠাৎই এক রাতে আবুলের বাড়িতে কুকুরগুলো অস্বাভাবিকভাবে ডাকছে। কুকুরগুলো কেন এমন করছে এটা দেখার জন্য আবুল ঘর থেকে বের হয়। বের হয়ে যা দেখে সেটা দেখে আবুল খুব ভয় পেয়ে যায়। সে দেখে লাশটি তার নিজের ছেলেকে টেনে টেনে দূরে কোথাও নিয়ে যাচ্ছে। আবুল পিছন পিছন দৌড়ে সেখানে পৌঁছায়। লাশটিকে বলে, দয়া করো, আমার উপর দয়া করো, তুমি কেন আমার ছেলেটিকে নিয়ে যাচ্ছ? আমি তো তোমার সব টাকা পরিবারের কাছে ফেরত দিয়েছি, তারপরেও তুমি কেন এসব করছো? লাশটি বলে, তুই তো আমার সাথে যা করেছিস সে কৃতকর্মের কথা আমার পরিবারের কাছে বললি না, তাই তো ছেলেকে আমি নিয়ে যাচ্ছি।
আবুল পুনরায় কেঁদে ফেলল, বলল, আমাকে মাফ করো, আমি আজই তোমার পরিবারের কাছে সেটা বলতে যাচ্ছি, তবুও তুমি আমার ছেলেটাকে ছেড়ে দাও। তখন আবুলের কথার আওয়াজে তার বউ ঘর থেকে বের হয়ে আসে। এসব দেখে খুব ভয় পেয়ে যায়। তার বউ বলে, আমার ছেলেকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। আবুল ও তার বউ দুজনেই খুব কান্নাকাটি শুরু করে দেয়। তারা ছেলেটিকে ছেড়ে দেওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করে। লাস্টে বলে, ঠিক আছে। তুই আজই আমার সাথে যা কিছু করেছিস আর সবকিছুই আমার পরিবারের কাছে বলবি, তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না, কেননা আমার পরিবার এখনো জানে না আমি কোথায় কি অবস্থায় আছি। এই কথা বলেই লাশটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর ছেলেটি তখন অজ্ঞান হয়ে পড়ে থাকে। আবুল রাতের বেলায় লাশটির পরিবারের ঠিকানায় পৌঁছায় এবং তার কৃতকর্মের সব ঘটনা খুলে বলে। এরপর আবুলের সাথে কোনোরকম কোনো ঘটনা ঘটেনি। সমাপ্ত। তো গল্পটি ছিল এই অবধি। তিনি যেভাবে লিখেছেন সেইভাবে পড়ার চেষ্টা করলাম। অ্যান্ড থ্যাংক ইউ ভৌতিক গল্প পেজটিকে। তারা যা লিখেছেন নিচেই পড়ে শোনায় একবার। কপিরাইট। গল্পটির সমস্ত লেখায় লেখকের নিজস্ব লেখা। লেখকের কাছে সমস্ত লেখা নিজের সন্তানের মতো। অবশ্যই তাই, কারণ যখন আমাদের চ্যানেলের গল্প আমরা লিখি তখনও আমরা তেমনই মন্তব্য করে থাকি যে গল্পটি লিখতে অনেক সময় এবং অনেক গবেষণার দরকার হয়। তাই নিজের গল্প যদি অন্য কেউ ইউজ করে বা সেটার কোনো ক্রেডিট না দেয় তাহলে খুবই খুবই দুঃখ লাগে। তাই গল্পটি কেউ শেয়ার করতে চাইলে অবশ্যই লেখককে ক্রেডিট দিয়ে তারপর শেয়ার করবেন। গল্পে অবশ্যই ভৌতিক গল্প পেজটি মেনশন দিতে হবে। অবশ্যই ভৌতিক গল্প পেজ, থ্যাংক ইউ ফর এরকম ধরনের কাজকর্ম করার জন্য। আরও গল্প আসুক এখানে, আমরা তাই চাই এবং আমরা সেগুলোকে আপনাদের হয়ে পড়ে শোনাবো। বাধ্যতামূলক ভৌতিক গল্প পেজটি মেনশন দিতেই হবে। তাছাড়াও চাইলে আপনি গল্পটি সরাসরি শেয়ার করতে পারেন, অন্যথায় স্ট্রাইক দিতে বাধ্য হব। থ্যাংক ইউ ভৌতিক গল্প, থ্যাংক ইউ আনোয়ার হোসেন এরকম ধরনের গল্প লেখার জন্য। এরকম ধরনের গল্প আরও লিখুন, আমরা আপনাদের হয়ে গল্পটি আমাদের চ্যানেলে সরাসরি পড়ে শোনাতে চাই। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের গল্প লাশ কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।